আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শ্রোতা, বন্ধু, সহযোদ্ধা যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং যারা পরবর্তীতেও এই লাইভটি দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকের লাইভে ইতিমধ্যে বিষয়টি আমি টাচ দিয়েছি যে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম মূলত যে বাংলাদেশের যে দুর্নীতির যে মহামারীর চিত্র, এই করোনা মহামারীতে যেটা আমরা দেখলাম সেটি আমাদেরকে স্পষ্টভাবেই বুঝিয়ে দিচ্ছে বা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসলে বর্তমানে দেশের দুর্নীতি এই করোনার মতোই এক প্রকারের মহামারী আকার ধারণ করেছে। সুতরাং করোনাকেও যেমনিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই দুর্নীতির মহামারীকেও নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আসলে একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থার দ্বারা মানুষ যা আশা করে সেটি অর্জন করা সম্ভব হবে না। তো সেজন্য আমরা বলছি যে সরকারের প্রতি যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযানটা পরিচালনা করা হচ্ছে সেটা যেন আইওয়াস কিংবা আপনার একটা সোয়াপের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটা যেন শক্তভাবেই পরিচালিত হয়। শুধুমাত্র দু একজন সম্রাট শাহেদ কিংবা সাবরিনাকে ধরলেই দুর্নীতির মূল উৎপাটন করা যাবে না। দুর্নীতি যেখানে থেকে শুরু সেই জায়গাটাকে চিহ্নিত করতে হবে। যেখানে যেখানে দুর্নীতি আস্থা ঘিরে রয়েছে, যেই যেই বিষয়গুলো দুর্নীতির সুযোগ দিচ্ছে, যেই যেই বিষয়গুলো দুর্নীতিতে সহায়ক হিসেবে ভূমিকা পালন করছে, যেই সব প্রতিষ্ঠান, ব্যক্তি, তাদেরকে ধরতে হবে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। যদিও বর্তমান সরকারের সেই অবস্থাটা আসলে সেই ভিত্তিটা, সেই মূরত যেটা বলে যে সেই শক্তি সামর্থ্য কতটুকু আছে সেটি নিয়েও একটা প্রশ্ন রয়েছে। কারণ সরকার নিজেই আছে মানে হচ্ছে যেটা বলে একটা নিজেরই টেনশনে, আতঙ্কে, মহামারীতে, যে কোন সময় তার চেয়ারটা চলে যায়, কোন সময় দেশে জনরোষ তৈরি হয়, কোন সময় দেশে জনবিস্ফোরণ তৈরি হয়, কোন সময় দেশের জনগণ রাস্তায় নেমে আসে। কারণ তারা তো জানে যে তারা দীর্ঘদিন ধরে যে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছে এবং জনগণের উপরে নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে, তাতে যে কোনো সময় জনগণ ফুঁসে উঠতে পারে। সে কারণেই কিন্তু তারা চাইলেও সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। যেই যেই প্রতিষ্ঠানগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে বা যেই যেই প্রতিষ্ঠানগুলো একেবারে দুর্নীতির চূড়ান্ত শিখরে বা যারা দুর্নীতিতে সহায়ক হিসেবে ভূমিকা পালন করছে বা যারা দুর্নীতি সুযোগ দিচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারছে না। অনেক জায়গায় আমরা দেখছি কিছু কিছু জায়গায় ব্যবস্থা নিচ্ছে এবং কিছু কিছু জায়গায় কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে ছাত্র শিক্ষকদের বড় একটা আন্দোলন হয়েছে দীর্ঘদিন, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার পদ থেকে সরে যেতে হয়নি। তো এটার দ্বারাই প্রমাণিত হয় যে কিছু কিছু জায়গায় সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। কারণ যেটা গ্রামে বলে অনেক মানুষ প্রচলিত কথা যে উপরের দিকে থুথু ফালাতে গেলে সেই থুথু বুকে এসে পড়ে, সেরকম একটা বিষয় কিন্তু অবশ্যই জড়িত রয়েছে। যেমন আপনারা আরেকটি ঘটনা যে দেখেছেন যে গতকালকে থেকে সম্ভবত আলোচনা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আপনার জালিয়াতির অভিযোগে, অনিয়মের অভিযোগে, কারচুপির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের প্রভোস্টকে শাস্তি দেওয়া হয়েছে। সেই শাস্তিটা কি? সেটি ছিল তিনি ছিলেন আগে আপনার সহযোগী অধ্যাপক এবং তাকে পদ থেকে একটু নিচে নামিয়ে দিয়ে এখন সহকারী অধ্যাপক হয়েছে। অর্থাৎ অনেকে যারা বিষয়টি সম্পর্কে ধারণা নেয় তাদের জন্য বলছি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যারা চাকরি করেন তারা প্রথমে লেকচারার হিসেবে জয়েন করেন, তারপরে আপনার সহকারী অধ্যাপক হন, তারপরে সহযোগী অধ্যাপক হন, তারপরে অধ্যাপক হন। আবার রাজনৈতিক বিবেচনার কারণে অনেকে দেখা যায় আপনার কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াও দেখা যায় উচ্চ পদগুলোতে আসীন হয়। যেমনটি আমরা প্রশাসনেও দেখে থাকি, অনেক সময় সিনিয়রিটি লঙ্ঘন করে আপনার পুলিশের মধ্যে আইজিপি নিয়োগ দেওয়া হয় কিংবা কখনো আপনার বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয়। এই ধরনের ভায়োলেশন দেখি। অর্থাৎ কেন এই ভায়োলেশনগুলো ঘটে? কারণ হচ্ছে নিজেদের পছন্দের লোককে ওই পদে নিয়োগ দিতে। তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপককে ডাকসু নির্বাচনের মতো একটি বিষয়ে দীর্ঘ 28 বছর পরে যে নির্বাচনটি হয়েছিল, যে নির্বাচন ঘিরে পুরো জাতির একটা অন্যরকমের এক্সপেকটেশন ছিল যে যেখানে দেশের মানুষ দীর্ঘদিন ধরেই ভোটারবিহীন নির্বাচনগুলো দেখে আসছে, জনগণ ভোটের প্রতি একটা অনীহা, দেশে গণতন্ত্র নাই, সেখানে মানুষ ভেবেছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মাধ্যমে অন্তত দেশে বোধহয় একটা নির্বাচনের একটা শুভ সূচনা হবে, যে ভোটের একটা শুভ সূচনা হবে। কিন্তু এই জাতির দুর্ভাগ্য বা আমাদের দুর্ভাগ্যতে আমরা সেই জাতীয় নির্বাচনের, কলঙ্কিত নির্বাচনের মতোই ডাকসু নির্বাচনেও দেখলাম যে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বলা হয় সমাজ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর, জাতি গঠনের কারিগর, সমাজের আলোকবর্তিকা, বাতিঘর, সমাজের বাতিঘর, তারা চুরির সাথে জড়িত। তাদের আপনার দলীয় ছাত্র সংগঠনকে জেতাতে আগের রাতেই ভোটে ব্যালট মেরে বস্তা ভরে রেখেছে। এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এটাকে বলা হয়, ধরেন জ্ঞান গরিমায় সর্বোচ্চ কিনা সেটি নিয়ে আমি বলছি না, কিন্তু নানা বাস্তবতার কারণে, সমাজ কিংবা নানা বাস্তবতার কারণেই কিন্তু বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এবং এই বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস রয়েছে যে এই, দুঃখিত একটু ইন্টারাপ্ট হয়েছিল, যে এই দেশের মানুষের যে কোনো সংকটে, এই বিশ্ববিদ্যালয়ে সামনে থেকে এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে ছাত্র শিক্ষকরা নেতৃত্ব দিয়েছে। সে কারণে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি বা একাডেমিক বিষয়ের পাশাপাশি রাজনৈতিক একটা গুরুত্ব রয়েছে। তো সেই বিশ্ববিদ্যালয়ের একজন সরকার দলীয় যে বলা চলে অনুগত শিক্ষক, তাদের সরকার দলীয় ছাত্র সংগঠনকে জেতাতে আগের রাতেই জাতীয় নির্বাচনে যেমনটি হয়েছিল যে আগের রাতে ভোট ব্যালটে ভরে রাখা হয়েছিল, ব্যালটে সিল মেরে রাখা হয়েছিল, ঠিক একইভাবে ডাকসু নির্বাচনের সময়ও এই কাজটি করা হয়েছিল। তো আমরা তখন ভেবেছিলাম যে হয়তো ওনাকে চাকরিচ্যুত করা হবে। আমরা দেখলাম যে সাময়িকভাবে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে, বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘ 1 বছর না, প্রায় 1.5 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, তারপরে একটা নাটকীয় হাস্যকর সিদ্ধান্ত আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বা শিক্ষিকাকে তার পদ থেকে ডিমোশন করা হয়েছে, সেটি আমরা দেখলাম। দুঃখিত যে একটু ইন্টারাপ্ট হয়েছিল, যে চিন্তা করুন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চুরির মতো একটা অপরাধে জড়িত। এটা এক প্রকারের একটা অপরাধ এবং আরেকটা অনৈতিক কাজ, যে যেখানে শিক্ষকদের কাছে সকল ছাত্ররা তাদের সুবিধা অসুবিধার কথা বলবে, সমস্যায় পড়লে তাদের কাছে যাবে, সেখানে এই ধরনের শিক্ষক, এই কলঙ্কিত শিক্ষক, আমি বলবো যে যারা শিক্ষকতার মহান পেশাকে কলঙ্কিত করেছে, যে তাকে পদ থেকে অপসারণ না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, যে তাকে একটি পদ থেকে নিচে নামিয়ে দেওয়া হলো একদম। আবার দেখা যায় আবার কোনো এক সিন্ডিকেট ডেকে হয়তো এই প্রশাসনই তাকে আবার প্রমোশন দিবে। এটি হচ্ছে, অহরহ হচ্ছে অনেক জায়গায়। কারণ বিভিন্ন অপকর্মের দায়ে ছাত্রলীগের নেতাদেরকে দেখেছি আমরা বিশ্ববিদ্যালয় থেকে, যে আপনার বহিষ্কার করা হয়, আবার দেখা যায় কোনো ধরনের ওইভাবে কোনো বড় ধরনের কোনো কারণ ছাড়াই আবার তাদের বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়। তো দেখা যায় যখন ঘটনা ঘটে তখন আইওস সব দেখানোর জন্য অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। তো এটা হচ্ছে বাস্তব অবস্থা, যে আজকে দুর্নীতি নাই কোন জায়গাটায়। আপনারা দেখেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ জায়গা, সচিবালয় বলেন, মিনিস্ট্রি বলেন, কোন জায়গায় দুর্নীতিটা নাই? দুর্নীতি করোনার মতোই মহামারী আকার ধারণ করেছে। সেখানে ওই 2-1 জন শাহেদ সাবরিনাকে ধরে এই দুর্নীতি নির্মূল করা যাবে না। একটা শক্ত অভিযান পরিচালনা করতে হবে। সেজন্য সরকারকে সেই মেরুদণ্ডওয়ালা সরকার হতে হবে। এই ভোটারবিহীন অবৈধ সরকার চাইলে অনেক ক্ষেত্রে সেটি পারবে না, কিন্তু তারা তো টিকে আছে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায়, তাদের সাপোর্টে, তাদের ব্যাকআপে। কাজে তাদেরকে সরকারকে ব্যবহার করে তারা যখন অনৈতিক সুবিধা নিচ্ছে, কেউ বাইরে টাকা পাচার করছে, কেউ দেশে দুর্নীতিতে টাকার পাহাড় গড়ছে, সম্পদের মালিক হচ্ছে,
তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে গেলে তো হিতে বিপরীত হয়ে যাবে, যে কারণে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তো সেজন্য আমরা সরকারের প্রতি বলতে চাই যে যদি প্রকৃত অর্থেই ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে চান, স্বপ্নের সোনার বাংলা গড়তে চান, তাহলে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা শক্ত অভিযান পরিচালনা করতে হবে। যে অভিযানটি 111-এর সরকার যেভাবে পরিচালনা করেছিল, কাউকে রেহাই দেয়নি, কিন্তু অনেক বড় বড় নেতারা তারা গ্রেপ্তার হয়েছিলেন, রিমান্ডে গিয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন। অনেকে হয়তো রাজনৈতিক কারণে আমরা সেই বিষয়টিকে অনেকে সিম্প্যাথি দেখিয়েছি বা সেটি নিয়ে অনেক প্রশ্ন তুলেছি, কিন্তু তাদের যে একেবারে অপরাধ ছিল না সেটি কিন্তু বলা যায় না। কাজে আজকে একটি দল দীর্ঘদিন ক্ষমতায় আছে, একেবারে বলা চলে যে আপনার ইউনিয়ন পরিষদের আপনার অফিস থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত একেবারে সর্বোচ্চ জায়গায় সরকারের খয়ের খাল লোক তৈরি হয়েছে। দেখা যায় এর কিছু লোক চায় যে সরকার ক্ষমতায় থাকুক, এবং কিছু লোক আবার চিন্তা করছে যে সরকার থাকতে যদি কিছু টাকা পয়সা বানিয়ে নিতে পারি। কাজেই এখন আপনারাই কিন্তু এই দুর্নীতির সুযোগ করে দিয়েছেন ক্ষমতায় থাকার জন্য। আপনি দুর্নীতি একটি অনৈতিক কাজ, একটি অপরাধ, সেটির বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেবেন, সাহেব পাপিয়া সম্রাটদেরকে বাটপার বলবেন, চোর বলবেন, প্রতারক বলবেন। তারা কয়জন মানুষের সাথে প্রতারণা করেছে, যারা 18 কোটি মানুষের আমানতকে খেয়ানত করেছে, জনগণের ভোটকে চুরি করেছে, জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছে, তারা কি অপরাধী নয়? কাজে আপনি নিজে একটা অপরাধী, নিজেরাও অপরাধী, তারা আর কতটুকু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? সেটি অডিয়েন্স, যারা দর্শক, বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কাছে আমার প্রশ্ন যে আপনারা একবার চিন্তা করেন যে তাহলে আসলে দুর্নীতিটা রুখবে কে, এটা নির্মূল করবে কে? সরকার মাঝে মাঝে কিছু লোকজন ধরে, মিডিয়া খুব আলোচনা হয়, টকশো হয়, একেবারে খুব লেখালেখি হয়, কিন্তু দুর্নীতি তো নির্মূল হচ্ছে না। ক্যাসিনো অভিযান পরিচালনার পরে কি আপনার মনে হয় ক্যাসিনো শেষ হয়ে গেছে? ক্যাসিনো চলছে না। মাদকের বিরুদ্ধে ক্রসফায়ার দেওয়া হচ্ছে, যদিও ক্রসফায়ারকে আমি সমর্থন করি না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে, কারণ এই ক্রসফায়ারে মাদকের ক্রসফায়ার দেওয়ার নামে আবার দেখা যায় বিরোধী দলীয় নেতাকর্মী, ভিন্ন মতের নেতাকর্মীদেরকেও অনেক সময় ক্রসফায়ার দেওয়া হয়। কাজেই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমি নৈতিকভাবে কখনোই সমর্থন করি না। সুতরাং সেখানে আপনারা যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনার কিছু লোককে ধরলে তো দুর্নীতি নির্মূল করা যাবে না। 2-4 জনকে ধরবেন, মিডিয়া লেখালেখি হবে, খুব আলোচিত হবে যে সরকারি দলের লোকদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, ছাড় দিচ্ছে না। এরকম অসংখ্য শত শত শাহেদ, সাবরিনা, পাপিয়া, পাপুল সরকারি দলে রয়েছে। যদি আপনারা প্রকৃত অর্থেই দেশের মানুষের জন্য কাজ করতে চান, দেশকে নতুনভাবে বিনির্মাণ করতে চান, দুর্নীতিকে নির্মূল করতে চান, তাহলে আপনাদের দলের মধ্যে এই পাপিয়া পাপুলদেরকে খুঁজে বের করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আজকে খুব আলোচিত হয় না যে পর্দা কাণ্ড, যে 37 লাখ টাকা দামের পর্দা, তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ 6,000 টাকা না 7,000 টাকা দামের বালিশ, আবার এখন বের হয়েছে যে বটি 10,000 টাকা একটা বটি, যে তরকারি কাটাকাটি করেন, মাছ টাছ কাটেন যে বাড়িতে, এবং একটা ড্রাম 500 টাকা, 1,000 টাকা, 1200 টাকা ড্রাম, 10,000 টাকা ড্রাম। এই যে ড্রাম কেনা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় যে কিছুদিন আগে আবার পিপি গগলসের যে বাটপারি আমরা যে দেখলাম, এটা অনুমোদন দেয় কারা? একনেক। সেই একনেকে যারা এটা অনুমোদন দেয়, তারা কি দেখে শুনে অনুমোদন দেয়? এটা কি পড়ে অনুমোদন দেয়, নাকি তারা কানা? তারা কানা না, তারা দেখে শুনে অনুমোদন দেয়, কারণ তারাও তো কিছু মালপানি, যেটা টাকা পয়সা পায়, তো তারা তো অনুমোদন দেবেই। আবার তাদের কাছ থেকে পরবর্তী মন্ত্রণালয় আসে, যারা অর্থ ছাড় দেয়, অর্থ মন্ত্রণালয়, আবার তারপরে বিভিন্ন মন্ত্রণালয়, তারপরে তো একটা প্রকল্প বা একটা কাজ যেখানে ইমপ্লিমেন্ট হয়, তারা ইমপ্লিমেন্ট করে। এই যে এতগুলো সেক্টর, এতগুলো ধাপ অতিক্রম করে আসে, কারো চোখে কি এটা পড়ে না? ওই সমস্ত জায়গায় কি সৎ লোক নাই? যে কারণে বলছি যে দুর্নীতি করোনার মতোই একটা মহামারী ধারণ করেছে বাংলাদেশে, যে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা মিনিস্ট্রি, প্রত্যেকটা অধিদপ্তর
দুর্নীতিগ্রস্ত লোকে সেয়ে গেছে। কারণ এক জায়গা থেকে দুর্নীতিটা হচ্ছে, একটা দুর্নীতি করতে হলে অনেকগুলো স্টেপ পার হয়ে আসতে হয়। আজকে ঋণ খেলাপির কথা আমরা প্রায় দেখি পেপার পত্রিকায়, শেয়ার বাজার কেলেঙ্কারির, হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনাগুলো আমরা জানি। কয়টির বিচার হয়েছে? শেয়ার বাজারের যে সেই দরবেশ বাবা, যাদের যে দরবেশ বাবাদের নাম শুনি, তারা তো সরকারের অন্যতম পৃষ্ঠপোষক, প্যাট্রোনাইজার। তারা তো সরকারি এবং সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক সরকারি দলেরই গুরুত্বপূর্ণ পদেও থাকে, তো তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিচ্ছেন না। তো ওই দরবেশ বাবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, ভণ্ড মানে ছোট মানে বড় দরবেশদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, ছোট দরবেশদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাহলে দুর্নীতি কিভাবে নির্মূল করবেন? কিভাবে সম্ভব হবে? সেটা সম্ভব না। কাজেই সেটাকে আন্তরিকভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সেই দৃঢ়তা থাকতে হবে। আমরা বলছি যে আজকে আওয়ামী লীগ সরকার প্রায় দীর্ঘদিন একটানা ক্ষমতায় আছে, তারা বৈধভাবে ক্ষমতায় নেই সেটা আমরা সবাই জানি, কিন্তু দেখেন তারপরে এখন পর্যন্ত কি খুব বড় কোনো জনরোষ তৈরি হয়েছে বা জনগণের প্রতিবাদ তৈরি হয়েছে? প্রতিবাদ তৈরি হয়নি। তো তারপরে যদি আওয়ামী লীগ ভালো কাজ করত, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে যদি কাজ করত, তাহলে তো হয়তো আজকে আমাদেরকে আওয়ামী লীগের যে আমাদেরকে সরকারকে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করা লাগতো না, আমাদেরকে এই সরকারকে ফ্যাসিবাদী সরকার হিসেবে আখ্যায়িত করা লাগতো না, যদি এই দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিত। সরকার যদি জনগণের যে ন্যূনতম মৌলিক অধিকার পাওয়ার কথা সেটি নিশ্চিত করতে পারত, জনগণ যদি সরকার যদি জনগণের জন্য সুবিচার নিশ্চিত করতে পারত, সেটি তো সরকার পারছে না। বরঞ্চ আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদেরকে শোষণ করছে, তাদেরকে নানাভাবে সরকার সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে আপনারা ভুলে গেছেন, যে আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। আমরা মনে করি যে ভারতীয় আগ্রাসন তথা বিদেশি শক্তির অপশক্তির বিরুদ্ধে একটা প্রতিবাদী প্রতীক, একটা প্রতিবাদী চেতনা। সেই আবরার ফাহাদ যে সমালোচনা করেছিল যে পানি চুক্তি এবং এই যে ট্রান্সশিপমেন্ট মানে ট্রানজিট যেটা দেওয়া হয়েছে, ট্রান্সশিপমেন্ট কত নামে যে ভণ্ডামি করা হচ্ছে, জনগণকে ধোঁকাবাজি করা হচ্ছে, সেটা আপনারা জানেন না। একটা কথা আজকে আপনাদেরকে একটু বলতে হচ্ছে যে ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে, ট্রান্সশিপমেন্টের মানে বোঝা হচ্ছে এক জাহাজ থেকে অন্য জাহাজে মালামাল স্থানান্তর। কিন্তু এই ট্রান্সশিপমেন্টের অধীনে বাংলাদেশ ভারতকে সুবিধা দিচ্ছে যে বন্দর ব্যবহার করার, যে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তারা মালামাল সরবরাহ করতে পারবে। সেখানে তারা বাংলাদেশের আপনার নৌপথ, রেলপথ, সড়কপথ ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে ভারতের ট্রান্সশিপমেন্টের আড়ালের ঘটনা, এবং যেখানে ট্রান্সশিপমেন্টের প্রায়োগিক অর্থ হচ্ছে যে এক জাহাজ থেকে অন্য জাহাজে মালামাল স্থানান্তর, সেখানে আমাদের সরকার ভূগোল বুঝাচ্ছে আমাদেরকে। কারণ আমরা বোকাশোকা জনগণ, নির্বোধ জনগণ, সরকারের পাচাটা গোলাম জনগণ, যারা সব দেখে দেখে সহ্য করছে, কিছু বলছি না, প্রতিবাদ তৈরি করছি না, তাদেরকে বোঝাচ্ছে যে ওই আপনার কলা দেখিয়ে, মানে কি বলবো, সরি, যে হচ্ছে কলা গাছ দেখিয়ে বলা হচ্ছে এটা তাল গাছ, আমরাও বলছি জি তাল গাছ, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সাথে আছি, আমরা সেটা বলছি, মেনে নিচ্ছি, তাই তো হচ্ছে। ট্রান্সশিপমেন্টের অর্থ চেঞ্জ করে দিয়েছে। যেখানে চট্টগ্রাম বন্দরে জট লেগেই থাকে, বাংলাদেশের জাহাজগুলোতে মাল খালাস নিয়ে অভিযোগ রয়েছে, গার্মেন্টসের বিদেশে যে ডেলিভারি হয় মালামালগুলো, সেগুলো নিয়ে বিদেশি ক্রেতাদের অনেকের একটা বিরূপ ধারণা রয়েছে। সেখানে দাদাদের জাহাজ আগে ভিড়বে বন্দরে, কারণ ক্ষমতা আছি, যে চেয়ারটা বসে আছি এটা দাদাদের কৃপায়, দাদাদের আল্লাহ রাস্তের দানে। দাদারা অখুশি হলে চেয়ারটা থাকবে না, গদি থাকবে না, গদিতে আগুন জ্বলে যাবে, যে আগুন নেপাল সহ বিভিন্ন জায়গায় জ্বালানোর চেষ্টা করা হচ্ছে।
সেজন্য দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে আজকে এই স্থলবন্দরের এই চুক্তিগুলো করেছে। আবরার ফাহাদের রক্তের উপর দিয়ে আজকে ভারতের পণ্যবাহী গাড়ি যাচ্ছে, জাহাজের মাল খালাস হচ্ছে। আবরারের মৃত্যুতে আপনারা তো প্রতিবাদ করেছেন, দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন, সেই চুক্তি তো বাতিল চেয়েছেন। তাহলে এখন আপনারা সেটা নিয়ে নীরব কেন? সেটা নিয়ে প্রতিবাদ করছেন না কেন? একদল সচেতন নাগরিকের আমরা উত্থান দেখলাম বাংলাদেশে, যখন ভারত এবং চীন সীমান্তে ভারত চীন উত্তেজনা চলছে, তখন তারা আপনার ভারতের পক্ষে মানববন্ধন করেছে যে বাংলাদেশ ভারত আপনার সম্প্রীতি রক্ষা করতে হবে। আমরা অবশ্যই ভারতের সাথে সম্প্রীতি চাই, আমাদের নিকটতম প্রতিবেশী হিসেবে অবশ্যই ভারত আমাদের নিকটজন বন্ধু হবে, কিন্তু সেই বন্ধু যদি আপনাকে প্রতিনিয়ত আঘাত করে, তাহলে কি আপনি তারপরেও তাদের সাথে বন্ধুত্ব করতে যাবেন? কিন্তু আমাদের সরকার তো তাই করছে, যে যেখানে প্রতি পদে পদে আমরা বাঁশ খাচ্ছি, বাঁশ, যে সীমান্তে পাখির মতো মানুষ মরছে, একটা প্রতিবাদ পর্যন্ত সরকার করছে না। এবং ওই সচেতন নাগরিকরা কোথায়? কাজে এখন আমরা প্রশ্ন তুলতে পারি যে তারা কি সচেতন নাগরিক, নাকি বাংলাদেশে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, নাকি ভারতীয় দালাল, যে তারা বাংলাদেশকে ভারতের সুবিধার জন্য বাংলাদেশে কাজ করছে এবং সেজন্য তারা এই ধরনের প্রতিবাদ করছে এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই প্রশ্নটা তো আমরা তুলতে পারি। কারণ যখন পশ্চিমবঙ্গে, যখন আপনার পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় যখন এই যে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো, সাম্প্রদায়িক উস্কানি হলো, যে আপনার সেখানে মুসলিমদেরকে নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব সুবিধা থেকে বঞ্চিত কয়েকটা পায়তারা চলে এবং বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলো। বাংলাদেশ সরকার প্রতিবাদ করেছে, সচেতন নাগরিক প্রতিবাদ করেছে। কিছুদিন আগেও 3 জন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে, সেটা নিয়ে কি সচেতন নাগরিক কমিটি কোনো প্রতিবাদ করেছে? সরকার করেছে? করছে না। কেন করছে না? রাজনৈতিক দলগুলো করছে। কোন রাজনৈতিক দল করছে? এই যে সীমান্তে অহরহ যে মানুষ মরছে, এই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বলা চলে যে একটা হুমকির মুখে ফেলে, যে বন্দর এইভাবে একটা দেশের অভ্যন্তরীণভাবে এইভাবে যে বন্দর ব্যবহার করার সুযোগ তৈরি করে দিল, কোন রাজনৈতিক দল সেটা নিয়ে প্রতিবাদ করছে? সেটা নিয়ে প্রতিবাদ করা কি দায়িত্ব কি ভিপি নুরদের ছাত্র অধিকার পরিষদের? আমরা আন্দোলন সংগ্রাম করব, আমরা দেশে একটা ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট তৈরি করে দেব, আর আপনারা সেটা রাজনৈতিক ফায়দা নেবেন। আমরা ভারত বিদ্বেষী কোনো সেন্টিমেন্ট তৈরি করতে চাই না, আমরা ভারতের বিদ্বেষী হতে চাই না, আমরা ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক চাই। কারণ আমরা জানি এদেশের মানুষের সাথে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষের সাথে একটা আত্মার সম্পর্ক রয়েছে অনেকের। আমরা এটা বিভিন্ন সময় দেখেছি, বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারত থেকেও তার প্রতিবাদ হয়, তার পক্ষে সমর্থন থাকে। নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা যখন সেই পুলিশের নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়েছিলাম, তখন দেখেছি ভারতের বামপন্থী ছাত্র সংগঠনগুলো আমাদের জন্য দাঁড়িয়েছে। কাজেই সেই জায়গা থেকে অবশ্যই ভারতের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান রয়েছে। কিন্তু বর্তমান যে ভারতের ক্ষমতাসীন দল, বিশেষ করে যারা উগ্র হিন্দুত্ববাদের নামে এই দক্ষিণ এশিয়াতে সাম্প্রদায়িক আপনার শান্তি বিনষ্টের জন্য নানা ধরনের সহিংস কর্মকাণ্ড করে যাচ্ছে, জয় শ্রীরামের নামে যারা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটা ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, জাতিগত সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে এই সমাজ তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে। যে আগে ছিল মুসলমানদেরকে, ওই দিনকে দেখলাম একটা ভিডিওতে যে বুদ্ধিস্টদেরকেও ধরে জয় শ্রীরাম বলাচ্ছে জোর করে। এইটা ভারতের, যে ভারতকে বলা হয় যে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক দেশ, তাদের দেশে এই হচ্ছে চরিত্র। এবং বাংলাদেশের বন্ধু, বাংলাদেশ ভারত নাকি রাখির সম্পর্ক আবদ্ধ, যে বাংলাদেশের মন্ত্রীরা বলে থাকেন, বাংলাদেশের মন্ত্রীরা ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। তো সেটার বাস্তব চিত্রটা কোথায়? সেজন্য আমরা বলছি যে এই যে ক্ষমতায় থাকার জন্য যে রাজনৈতিক দলগুলোর যে ভারতের তোষামদি, ভারতের দালালি, সেটা সরকারি দল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, এই দালালি পরিহার করতে হবে। এই দালালি থেকে যদি আপনারা বের হয়ে আসতে না পারেন, তাহলে বাংলাদেশ সিকিম হবে, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হবে। যদি আপনারা রাজনৈতিক দলগুলো যদি এই দালালি
থেকে সরে না আসতে পারেন এবং আপনারা যদি নিজেদের একটা শক্ত অবস্থান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে না দাঁড় করাতে পারেন। অবশ্যই সব দেশের সাথে আমরা তো সুসম্পর্ক চাই, যে আমাদের রাষ্ট্রীয় নীতিতে যেটা বলা হচ্ছে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, কিন্তু বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে সেটা কখনোই নয়। অবশ্যই আজকে আমরা দেখছি যে এই যে আপনার আসামি রয়েছে ব্যাংকক, আইনজীবী রয়েছে লন্ডন, তারা আপনার আগাম জামিনের আবেদন করে। কোন জায়গায় আমাদের দেশ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের আইনগত ব্যবস্থা, আমাদের কোথায় আমরা আছি চিন্তা করতে পারেন? এবং এই যে অপরাধীরা যারা ব্যাংক ডাকাতি করতে গিয়ে ব্যাংকের মালিককে তারা আপনার যে হচ্ছে জিম্মি করে গুলি করতে চাইলো, তারা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা পালিয়ে গেছে ব্যাংকক। সরকার সুযোগ দিচ্ছে তাদেরকে, এবং এই সরকারই আবার দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই জন্য আমরা বলছি যে আসলে কি এটা দুর্নীতির বিরুদ্ধে অভিযান নাকি ভাওতাবাজি করছেন? আপনি শেয়ার বাজার কেলেঙ্কারির বিচার করতে পারেন নাই, হলমার্ক কেলেঙ্কারির পরিপূর্ণ বিচার করতে পারেন নাই, তার সাথে কোন কোন রাঘব বল্লা জড়িত সেটা বিচার করতে পারেন নাই। আপনারা এই যে কয়লা ডুবে যাচ্ছে, সোনা গায়েব হয়ে গেল বাংলাদেশ ব্যাংক থেকে, পাথর ডুবে যাচ্ছে, কত জায়গায় যে দুর্নীতি হচ্ছে, এই যে বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, বটি কাণ্ড, ড্রাম কাণ্ড, সরকারি যন্ত্রপাতি কেনার নামে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে আপনার লুটপাটের মহোৎসব চলছে, এর সাথে কারা জড়িত, কিভাবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবগুলো পাস হয়ে আসে, কিভাবে অর্থ ছাড় হয়, সেই বিষয়গুলো কি কখনো খতিয়ে দেখেছেন? কারা কারা এর সাথে জড়িত? রাঘব বলদেরকে তো ধরতেছেন না, আপনারা শুধু চুনোপুটি ধরছেন এবং পাবলিককে আয়েশ করতে চাচ্ছেন। যদি পাবলিককে আয়েশ করতে না চান তাহলে আমরা বলছি একটা ম্যাসিভ আপনারা অভিযান চালান, আমরা আপনাদের অভিযানকে সমর্থন করব, আমরা আপনাদের সাথে থাকবো। কারণ আমরা এই অনেক আগেই বলেছি যে করোনাকালীন সময় আমরা রাজনীতি করতে চাই না, যে আপনারা যদি সঠিকভাবে সরকার যদি দায়িত্ব পালন করেন, আপনারা তো করছেন না, জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, দমন পীড়ন চালাচ্ছেন। যে আজকে এই করোনা মহামারীর উপরে আরেকটি মহামারী মতো একটি সমস্যা আমাদের উপর যে আঘাত হানছে, যে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রাকৃতিক দুর্যোগ, যে বন্যাটি আমাদের উপরে যে আঘাত হানছে, সেই বন্যায় প্রায় 18 থেকে 20টি জেলা প্লাবিত হয়েছে। সেখানকার মানুষ খুবই কষ্টে আছে, দেখেছি মানুষ টিনের ছাদে দাঁড়িয়ে আছে, কলা গাছের ভেলাতে চড়ে দাঁড়াচ্ছে, খুবই অমানবিকভাবে জীবনযাপন করছে। আর আমাদের মন্ত্রীরা বলছেন যে শেখ হাসিনা সরকার এমনভাবে আপনার ত্রাণ দিচ্ছে, ভাতা দিচ্ছে, কয়েকদিন পরে ভাতা নেওয়ার লোক খুঁজে পাবেন না। কি হাস্যকর কথাবার্তা, কি ধরনের মানে বলা চলে যে ভাওতাবাজির কথাবার্তা, একবার চিন্তা করতে পারেন। যে ধরনের ভাওতাবাজি আমরা দেখেছি যে রাষ্ট্রীয় টেলিভিশন থেকেও প্রচার করা হয়, যে কিছুদিন আগে দেখেছেন না, বিটিভিতে একটা অ্যাড প্রচার করা হয়েছিল, কি একজনে তার বাবার নামে না কার নামে যেন খাওয়াবে, গরিব লোক খুঁজতে গেছিল, গরিব নাই, তারা গরিব লোক ধাওয়া করেছে যে তারা বর্তমান সরকারের টাকা পয়সা বাড়ি গাড়ি পেয়ে একেবারে সব জমিদার ধনী হয়ে গেছে, গরিব নাই দেশে। আর অথচ আমরা ত্রাণ দিতে গিয়ে ত্রাণ লিস্ট করেও তার বেশি নিয়ে যাই, তারপরেও দেখি মানুষ দাঁড়িয়ে থাকে, বাসায় পর্যন্ত মানুষ চলে আসে। এই করোনাকালীন সময়েও দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক অবস্থা, বিভিন্ন জায়গায় আপনার শিল্প প্রতিষ্ঠান, কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে, মানুষের আয় ইনকাম কমে গেছে। সেখানে কিভাবে এই মানুষগুলো নতুন করে বাঁচতে পারবে, কিভাবে জীবিকার নির্বাহের একটা পথ খুঁজে বের করবে, সেটি নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছে। সেখানে রাষ্ট্র কি ভাবছে, এই সময় আমরা কি দেখতে পাচ্ছি, রাষ্ট্রের ভূমিকাটা কি, জনপ্রতিনিধিদের ভূমিকাটা কি, সরকারের ভূমিকাটা কি? সরকার ত্রাণ দিচ্ছে, কয়েকজন জনপ্রতিনিধিকে দেখেছেন যে সরকারি ত্রাণের বাইরে নিজস্ব অর্থায়নে তারা মানুষকে সহযোগিতা করছে, ত্রাণ দিচ্ছে, কিন্তু লুটপাট তো ঠিকই করছে বিভিন্ন জায়গায়। কাজেই সেই জায়গা থেকে বলছে যে আপনারা সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন,
আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে এই লোকগুলোকে ধরছেন, 2-4 জন হলেও তো ধরছেন, সেজন্য অবশ্যই আপনাদেরকে প্রশংসা করি। প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে চোর ধরতে গিয়ে আমরাই চোর হচ্ছি। আপনার আশপাশে যেহেতু চোর, কাজী সেই ক্ষেত্রে তো আপনাদেরকে তো মানুষ চোরের সহযোগী একটু বলবেই, কিন্তু তারপরে যদি আপনারা সেই চোরদেরকে নির্মূল করতে পারেন, জাতি কিন্তু আপনাদেরকে সম্মানের চোখে দেখবে, জাতি কিন্তু আপনাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে, জাতি কিন্তু আপনাদের প্রশংসা করবে। কিন্তু সেই চোরদেরকে ধরতে হবে, 2-4টা সিসকে চোর ধরলে হবে না। বড় বড় রাঘব বল এবং এই চোরদের যে সিন্ডিকেট, প্রত্যেকটা মন্ত্রণালয় অধিদপ্তরকে কেন্দ্র করে যে সিন্ডিকেট গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটও খুঁজে বের করতে হবে। সেই সিন্ডিকেটকে কারা ব্যাকআপ দিচ্ছে, কারা কারা জড়িত, সেগুলো খুঁজে বের করতে হবে। শুধুমাত্র আয়াসমূলক 2-4টি অভিযান চালালেই হবে না। এবং আপনারা আরেকটি কথা যেটি বলে আমি শেষ করব যে আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যা হয়েছে, আর করোনা মহামারী তো আছেই। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের জায়গা থেকে, যে যার জায়গা থেকে এই করোনাকালীন সময় গরিব মানুষকে, অসহায় মানুষকে যে যতটুকু সাহায্য করতে পারবেন সাহায্য করবেন। এবং ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বন্যার্থদের জন্য একটা অসহায় ফান্ড রেজ করব, যেভাবে আমরা করোনাকালীন সময়েও পাবলিক ফান্ড রেজ করে আমরা মানুষকে সহযোগিতা করেছি। সম্ভব হলে আপনারাও সেখানে সহযোগিতা করবেন, কন্ট্রিবিউট করবেন। আর হচ্ছে যে জিনিসটা, আরেকটি বিষয় যদিও বলতে চাচ্ছিলাম না, কিন্তু অনেকেই আসলে বলেছে, একটু ফোন করেছে, ভাই এই বিষয়ে আপনি কিছু বলেন, আপনি তো সবসময় ভারতের আগ্রাসন কিংবা দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন। সেজন্য বলতে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে সাবেক একজন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ারের একটি ইন্টারভিউ আপনার সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন জায়গায় একটা আলোড়ন সৃষ্টি করেছে, আলোড়ন তৈরি করেছে। যে তিনি এমন কিছু মন্তব্য করেছেন, তথ্য দিয়েছেন, যেগুলো আমরা যারা সচেতন নাগরিক, যারা আমি মনে করি বিশেষ করে বাংলাদেশের রাজনীতি নিয়ে স্টাডি করেন, সরকার ব্যবস্থা নিয়ে ভাবেন, তারা এই তথ্যগুলো আগেই জানেন। কারণ এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন দল, সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন দলে যে ভারতের একটা প্রভাব রয়েছে, এবং বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাহিনী রয়ের যে বিভিন্ন ধরনের আপনার কি বলে যে আপনার গুপ্তচর বৃত্তি বা বিভিন্ন কার্যক্রম রয়েছে, সেটি অস্বীকার করার ওয়ে নাই। সেটি আমরা বিভিন্নভাবেই, আমরা যারা রাজনীতি করি তারা এটা অনেক আগে থেকেই ধারণা করি এবং করেছি। কিন্তু আর্মির একজন সর্বোচ্চ, প্রায় বলা চলে যে একেবারে একজন সর্বোচ্চ কর্মকর্তাদের র্যাঙ্কেরই একজন, মানে অন্যতম পদমর্যাদাধারী একজন কর্মকর্তা, যিনি সরকারেরও খুব ক্লোজলি কাজ করেছেন, এসএসএফের মহাপরিচালক ছিলেন, নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন, এবং পার্বত্য চট্টগ্রামে জঙ্গি সন্ত্রাস দমনে সাহসী ভূমিকা রেখেছেন, যে কারণে তাকে বীর বিক্রম উপাধিতেও ভূষিত করা হয়েছিল। তো সেই লোক যখন কিছু তথ্য দেয়, সেটি তো একেবারে আমরা অবিশ্বাস করতে পারি না, একেবারে আমরা হেসে উড়িয়ে দিতে পারি না। তো আশা করি যে সেই জিনিসটি নিয়ে সরকার ভাববেন এবং সেগুলোর প্রতিকারে কাজ করবেন। কারণ সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যে প্রভাব নানান ক্ষেত্রে, এবং বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ডেও যে তাদের হস্তক্ষেপ, ইভেন সরকারের বিভিন্ন জায়গায়ও যে তাদের হস্তক্ষেপ বা প্রভাব রয়েছে, সেটি কিন্তু তিনি বলেছেন। তো আশা করি যে সরকার সেই বিষয়গুলো নিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। এবং আমরা একটা কথাই বলতে চাই যে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী সত্য বলেছে না মিথ্যা বলেছে, সেটা যতই মিডিয়া কিংবা গণমাধ্যম অমুকে বিবৃতি দেখ, তমুকে বিবৃতি দেখ, দেশের মানুষের কিন্তু একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে, তারাও কিন্তু ভালো মন্দ বুঝতে পারে। যেটা আমরা বলেছি যে এখন কিন্তু একেবারে একজন নিরক্ষর মানুষও কিন্তু ফেসবুক, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারে, এই মানে অবাধ গণমাধ্যমের বা ডিজিটাল যুগের সহজ একটা প্রক্রিয়ার কারণে কিন্তু মানুষ অনেক কিছুই জানতে পারে, বুঝতে পারে। কাজেই লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী যে একেবারেই সব ভোগাস কথাবার্তা বলেছে, বিভ্রান্তিকর কথাবার্তা বলেছে, মিথ্যা কথা বলেছে,
সেটি আমার দৃষ্টিতে সেটি মনে হয় না। তো সেক্ষেত্রে সরকারকে এই বিষয়গুলো একটু খতিয়ে দেখার আহ্বান জানাই এবং সারোয়ার্দী সাহেবকে অকারণে আমরা আমার ব্যক্তিগত জায়গা থেকে হয়রানি না করার আহ্বান জানাই এবং সারোয়ার্দী সাহেবের ওয়াইফকে নিয়ে যেভাবে মন্তব্য করা হয়েছে সেটি নারীর প্রতি আমি মনে করি যে অবমাননাকর এবং নারীর প্রতি অপমান সূচক শব্দ। এটি প্রত্যাহার করা উচিত যারা ফারজানা ব্রাউনিয়াকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন এবং নারীবাদী সংগঠনগুলোকে আমি বলবো যে এটা নিয়ে অন্তত প্রতিবাদ করার জন্য। কারণ যখন ব্যারিস্টার মইনুল হোসেন একজন নারী সাংবাদিককে মন্তব্য করায়, তার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ হয়, ফারজানা ব্রাউনিয়া একজন মিডিয়া ব্যক্তিত্ব, সেটা নিয়েও প্রতিবাদ হওয়া উচিত। তিনি বিতর্কিত নারী, একজন নারীর একাধিক বিয়ে থাকতে পারে, অ্যাফেয়ার থাকতে পারে, তাই বলে তো তাকে আমরা বিতর্কিত বলতে পারি না। সুতরাং সেই ক্ষেত্রে যারা এই ধরনের কথাবার্তা বলছে সেটি নিয়েও অন্তত নারীবাদী সংগঠনগুলোরও অন্তত প্রতিবাদ করা উচিত। আর আমরা যে জিনিসটা এদেশের জনগণকে মেসেজটা যে দিতে চাই যে বাংলাদেশ খুবই একটা সংকটে আছে, চরম সংকটে, রাজনৈতিক সংকটে এবং অর্থনৈতিক সংকটে, সামাজিক সংকটে এবং একটা চতুর্মুখী সংকটে। সুতরাং সেই সংকটকে কাজে লাগিয়ে যেন কেউ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করতে না পারে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সিনেমিনি খেলতে না পারে, বাংলাদেশের নামক রাষ্ট্রকে নিয়ে সিনেমিনি খেলতে না পারে, সেজন্য জনগণকে সচেতন থাকতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো একেবারেই যেটা বলা চলে যে ধ্বংসের দ্বার প্রান্তে, কারণ অযোগ্য অপদার্থ দলীয় লোকদের দিয়ে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে সেখানে সৎযোগ্য মেরুদণ্ডওয়ালা লোক খুব কমই আছে। না হলে নির্বাচন কমিশনের মতো এই নির্বাচন কমিশন যারা করোনাকালীন সময়ে মানুষ তাদের জীবন জীবিকা নিয়ে সংকটে রয়েছে, তাদের বাঁচা মরা নিয়ে শঙ্কায় রয়েছে, সেখানে তারা ভোটের আয়োজন করে। কাজেই সেই নির্বাচন কমিশন কিংবা এই ধরনের প্রতিষ্ঠানগুলো আজকে কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে, কতটুকু নিজেদের স্বকীয়তা বজায় রাখতে পারছে, কতটুকু দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য কাজ করতে পারতেছে, সেটি আশা করি আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য আপনাদেরকে আজকে সোচ্চার থাকতে হবে। আজকে আমি যেই জিনিসটা বিভিন্ন সভা সমাবেশ বক্তব্যে অনেক সময় বলেছি যে রাজনৈতিক ঐক্য দিয়ে এদেশের মানুষের মুক্তি হবে না, এদেশের সচেতন মানুষের ঐক্য গড়ে তুলতে হবে, জনগণের জাগরণ তৈরি করতে হবে এই জাতির মুক্তির জন্য, এই রাষ্ট্রের মুক্তির জন্য, এই রাষ্ট্রকে গণতন্ত্রহীনতা থেকে মুক্ত করার জন্য, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের সুশাসন নিশ্চিত করার জন্য, আইনের শাসন নিশ্চিত করার জন্য এবং জনগণের যে অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য, নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য নাগরিকদের একটা জাগরণ প্রয়োজন। কারণ আমাদেরকে নানাভাবে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, ভয়ভীতি দেখিয়ে একটা ফ্যাসিবাদী শাসন এদেশে কায়েম করার একটা চেষ্টা চলছে এবং একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে আমরা আছি, এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে আছি। কাজে এই অবস্থায় যদি আমরা জনগণের মধ্যে সচেতনতাটা তৈরি না করতে পারি, জনগণের জাগরণ ঘটাতে না পারি, তাহলে এদেশে যে একটা অন্ধকার ঘনিয়ে আসছে, এদেশে যে একটা অন্ধকার নেমে আসছে বা নেমে আসবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই লাইভটি শেয়ার করার মাধ্যমে আমাদের এই গুরুত্বপূর্ণ কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে জনগণের ঐক্য তৈরিতে কাজ করবেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তারুণ্যের নেতৃত্বে যে নতুন ধারা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে এবং তারই অংশ হিসেবে আমরা ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদের নিয়ে আমাদের যে প্রবাসী অধিকার পরিষদ ফোরাম গঠন করা হয়েছে, আপনারা সেই সংগঠনগুলো ফোরামের সাথে যুক্ত থাকবেন এবং অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে সর্বোচ্চ সমর্থন দেবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন, এটাই প্রত্যাশা করি। কারণ আমরা একটা যাত্রা শুরু করেছি, আমরা সফল হব না ব্যর্থ হবো সেটা আমরা জানি না, তবে আমরা এইটুকু জানি আমরা ব্যর্থ হলেও আমরা অন্যদেরকে একটা পথ দেখিয়ে যেতে পারবো। কাজেই আশা করি যে আপনারা অন্তত আমাদের সাথে থাকলে আমরা সফলই হব, ব্যর্থ হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু আপনাদেরকে সেই সমর্থনটা আমাদেরকে দিতে হবে, আমাদের পাশে থাকতে হবে। শুধুমাত্র ফেসবুকে লাইক, শেয়ার, কমেন্টে আসলে সহযোগিতা হবে না, আমাদের সাথে কাজ করতে হবে, আমাদের সংগঠনগুলোতে যুক্ত হতে হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইভটি শেয়ার করে আমাদের গুরুত্বপূর্ণ বার্তাগুলো পৌঁছে দিবেন। ধন্যবাদ।